হ্যালো ফিউচার ক্রিয়েটর, ওয়েলকাম টু ফিজিক্স প্রিসেপ্টর। আমরা প্রবাহী তড়িতের সামনে যে পরীক্ষা আছে সেই সম্পর্কিত কিছু প্রশ্ন আলোচনা করেছি, কিছু টাইপের কোশ্চেন আলোচনা করেছি। আগের দুটো ক্লাসকে দেখবে। আজকের ক্লাসে আমরা আরও কিছু প্রশ্ন আলোচনা করছি। আজকে মূলত রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক, তার 4 স্কুল তো হয়ে গেছিল, 5 স্কুল এবং 6 স্কুল আজকে একটু আলোচনা করছি। এগুলো করার পরেও যে বাকি যে টাইপগুলো থাকবে, আমি এর পরের ক্লাসে সবটা কভার করে দিলে তোমাদের সমস্যা, অঙ্ক পেতে সমস্যা হবে না। এমসিকিউগুলো তোমরা সলভ করতে পারবে। হলো? তাহলে আজকে আমরা শুরু করছি 9-এর এমসিকিউ থেকে। এটা হচ্ছে মডেল স্কুল 5, দিনহাটা হাই স্কুল, মডেল স্কুল 5, 9-এর প্রশ্ন থেকে শুরু করছি। বলেছে 6 কিলো ওহম রোধের গ্যালভানোমিটার এর সঙ্গে 3 কিলো ওহম শান্ট যুক্ত করা হয়েছে। ধরো একটা সহজ সার্কিট নিচ্ছি, একটা সেল আছে, এই সেলের সঙ্গে একটা গ্যালভানোমিটার আছে। এই গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা কত বলেছে না, জি এর ভ্যালু বলে দিয়েছে 6 কিলো ওহম। তাহলে আমরা যদি এখান থেকে ইএমএফটাকে ই ধরি, তাহলে এই অবস্থায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান I ইকুয়ালস টু ই বাই জি। ই এর একটা মান, জি এর একটা মান হতে পারে। আমি I সমান ই বাই জি পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে এই সার্কিটটা একটু চেঞ্জ করছে। কিরকম করে চেঞ্জ করছে? এই গ্যালভানোমিটারে কে যেটা জি ছিল, জি 6 কিলো ওহম আছে, বলছে এর সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা শান্ট যোগ করছি। শান্ট বিকল্প পথ, কারেন্টটাকে শেয়ার করে দেবে সে। কত না 3 কিলো ওহম। খেয়াল করো, যদি আমার ইএমএফটা সেম থাকে, তাহলে এই অবস্থায় এর তুল্য রোধ কমে যাচ্ছে। সার্কিটটা কানেক্ট করি। এই অবস্থায় এখানে প্রবাহ মাত্রা কত হবে? আই ডট সমান ই বাই, এখন এই অবস্থায় তুল্য রোধ, এখানে ধরে নাও ই বাই 6 হলো। এখানে এখন তুল্য রোধ হয়ে যাচ্ছে 6 গুণিত 3 বাই 6 প্লাস 3, মানে 2 হচ্ছে। দেখো, কারেন্ট আগে ছিল ই বাই 6, যেই তুমি শান্ট করলে বর্তনীটার কিন্তু রোধ কমে গেল। এরা দুজন সমান্তরালে সমবায় আছে। যেই রোধ কমে গেল, তাহলে কিন্তু বর্তনীর যে প্রবাহ মাত্রা সেটা বেড়ে গেল। তার মানে শান্ট যোগ করলে বর্তনীতে তড়িৎ প্রবাহের মান বেড়ে যায়। এই যে কারণে যেটা লেখা আছে, যেই শান্ট যোগ করলাম প্রবাহ মাত্রা কিন্তু বেড়ে গেল। এবার বলেছে এই প্রবাহ মাত্রাকে ঠিক রাখার জন্য, অপরিবর্তিত রাখার জন্য, একই সার্কিট, সেম সার্কিট, গ্যালভানোমিটার 6 কিলো ওহম, এর সঙ্গে আমার 4 কিলো ওহম সিরিজে দিয়েছি। শান্ট সেটা 3 কিলো ওহম আছে। ব্যাটারি, একটা ইএমএফ সোর্স, সেটা ই। প্রবাহ মাত্রা কিন্তু কমে গেলে হবে না। এখানে আই ছিল, এখানেও যেন প্রবাহ মাত্রা আই থাকে, তাই তো? তাহলে সেটা কখন সম্ভব হবে?
যদি এর তুল্যরোধের মান এই 6 ওহমের সঙ্গে সমান হয়, দেখো দেখি এই অবস্থায় তুল্যরোধের মানটা কত হচ্ছে, 6 × 3/6 + 3 + 4, তার মানে 6 কিলো ওহম। তার মানে এই অবস্থায় প্রবাহ মাত্রা কিন্তু ঠিক আগের মতো হয়ে গেল E/6, হলো E/6। তাহলে এখানেও প্রবাহ মাত্রা হয়েছিল E/6, এখানেও প্রবাহ মাত্রাই হয়েছিল E/6। তাহলে সেটা তখনই সম্ভব করতে পারলাম যদি শুধু শান্ট যোগ করে দিতাম, তাহলে কিন্তু প্রবাহ মাত্রা বেড়ে যাচ্ছে। তার সঙ্গে শ্রেণী সমবায়ে যদি আমরা একটা রোধ যোগ করি, তাহলেই কিন্তু প্রবাহ মাত্রাটাকে একই রকম রাখা যাবে। তাহলে দেখো বিবৃতিটা বলেছে 6 কিলো ওহম রোধের গ্যালভেন্ডার সঙ্গে 3 কিলো ওহম শান্ট যুক্ত করেছে। এখন মূল প্রবাহ মাত্রা অপরিবর্তিত রাখার জন্য 4 কিলো ওহমকে যদি আমরা শ্রেণী সমবায় যোগ করি, তাহলে সেটা বাস্তবে সম্ভব, তাই না? তার মানে এখানে কি হবে, অপশন এ হবে। দুটোই সঠিক, এবং একটা তারা যে ব্যাখ্যাটা মানে কারণ যেটা মানে আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, মানে সে সঠিকভাবে এক্সপ্লেন করেছে। দেখো 3টে সার্কিট এঁকে ব্যাপারটাকে বুঝিয়েছি, আশা করছি বোঝা গেছে। এবার 10-এর নিউমেরিক্যালটা। বলছে সুষম প্রস্থচ্ছেদ এ, দৈর্ঘ্য এল এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারকে বাঁকিয়ে বৃত্তের আকারে করা হয়েছে। বৃত্তটির কোন ব্যাসের দুটো প্রান্তের সাপেক্ষে রোধ কত হবে? একটা রোধ ছিল কত, প্রস্থচ্ছেদ সমান সব জায়গায়, তার মানে একক দৈর্ঘ্যে এই যে ইনফরমেশনগুলো এখানে কি বলতে চাইছে, তার মানে তার একক দৈর্ঘ্যে রোধ কিন্তু সমান, কারণ প্রস্থচ্ছেদটা সব জায়গায় সমান না। এই তথ্যগুলো দেওয়ার তো একটা কারণ আছে যে প্রস্থচ্ছেদ সুষম প্রস্থচ্ছেদ, এটা কেন বলতে চাইছে, তার মানে এই তারটার প্রতি একক দৈর্ঘ্যে রোধের মান সমান। অর্থাৎ তারটাকে যদি আমি ব্যাসের সাপেক্ষে দুটো বিন্দু নিই, এটা যদি আমি এ বিন্দু নিই, এটা যদি আমি বি বিন্দু নিই, এই বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু, তাহলে যেহেতু তারটার প্রস্থচ্ছেদ সমান একই তার, তাই ওই রোধটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে, এদিকে হবে R/2, এদিকে হবে R/2। কেন R/2 হবে এটা খেয়াল করতে হবে। তারটা যেহেতু সুষম প্রস্থচ্ছেদ সম্পন্ন এবং একই উপাদান দিয়ে তৈরি, তাই সেক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যে রোধ সমান হলো, প্রতি একক দৈর্ঘ্যে রোধ সমান। আর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, আবার R প্রপোর্শনাল টু L, রোধটা তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। স্বাভাবিকভাবেই তাহলে পুরো বৃত্তটা ওপরে হাফ অর্ধবৃত্ত, নিচে একটা অর্ধবৃত্ত, তাই দুটো রোধ সমান দুভাগে ভাগ হয়েছে এবং এরা আছে কোন সমবায়ে, সমান্তরাল সমবায়ে আছে। তাহলে তুল্য রোধের মান হবে কি, গুণফল বাই যোগফল। দুটো রোধ সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য রোধের মান হয় গুণফল বাই যোগফল। তার মানে R1 এর জায়গায় বসবে R/2 ইন্টু R/2, আর মোট রোধ তো R ছিল, তার মানে অ্যান্সারটা হয়ে গেল আমার R/4। সুতরাং সঠিক উত্তরটা হয়ে গেল এ, এটাও এ উত্তর হলো। এবার 11 দাগেরটা দেখো। 11 দাগেরটা বলছে কোনো ডিসি লাইন তড়িৎ প্রবাহের অভিমুখ, আর এক্ষেত্রে মানটাও একই আছে, মান এবং অভিমুখ দুটোই কনস্ট্যান্ট। V1 এবং V2 দুটি ভোল্টমিটার শ্রেণী সমবায়ে রেখেছে। ভোল্টমিটারকে আমরা সমান্তরাল সমবায়ে রাখি কোনো রোধের বিভব বৈষম্য নির্ণয় করার জন্য। এখানে অঙ্কে বলেছে সে রেখেছে, সুতরাং তোমাকে সেখানে ঝগড়া তো করার কোনো দরকার নেই, সে দিয়েছে। এটা একটা ভোল্টমিটার V1, এটা একটা V2। যখন আমরা কোনো রোধের প্রান্তীয় বিভব বৈষম্য নির্ণয় করব, তখন তার সঙ্গে সমান্তরাল সমবায়ে ভোল্টমিটারকে যোগ করা হয়, আর যার তড়িৎ প্রবাহ নির্ণয় করব তার সঙ্গে শ্রেণী সমবায়ে অ্যামিটারকে যোগ করা হয়। ঠিক আছে, একটা আদর্শ ভোল্টমিটারের রোধের মান অসীম হওয়া প্রয়োজন, কিন্তু সেটা বাস্তবে হয় না, মোটামুটি একটু বেশি হলে ভালো হয়। আর অ্যামিটারের ক্ষেত্রে কম হলে তার নির্ণীত মানে ত্রুটির মান কম হবে। তাহলে V1 এবং V2 দুটো শ্রেণী সমবায়ে রেখেছে, এর সঙ্গে একটা ডিসি সোর্স দিয়ে দিয়েছে।
হলো। এই যে ডিসি সোর্স, এর যে ভোল্টেজটা, এটা ইনফরমেশনে কত আছে, ডিসি সোর্স, ওটাই আমাকে জানতে চেয়েছে, এইটার মান কত জানতে চেয়েছে। ডিসি সোর্সটা কত, লাইন ভোল্টেজ কত। V1 এ বিভব শো করছে, এ বিভব শো করছে 80 ভোল্ট, তাহলে এর বিভবটা আমাকে বের করতে হবে। ওটা বের করার জন্য কি তথ্য আছে, যে বলছে প্রতি ভোল্টে রোধ কত না 200 ওহম। তার মানে আমি প্রথম ভোল্টমিটারে রোধের মানটা পেয়ে যাব। প্রথম ভোল্টমিটারে রোধের মান ও দেখাচ্ছে কত, 80 ভোল্ট। আর 1 ভোল্টের জন্য কত রোধ না 200 ওহম, তার মানে 16,000 ওহম, মানে 16 কিলো ওহম। ভালো করে বুঝবেন, যেহেতু দুটো ভোল্টমিটার শ্রেণী সমবায়ে আছে, তাহলে বর্তনীর যে মূল প্রবাহ মাত্রা মানে আই, এই ভোল্টমিটার দিয়েও যাবে এবং এটাও দিয়ে যাবে। শ্রেণী সমবায়ে যতগুলো রোধক, যতগুলো অ্যাপ্লায়েন্স থাকবে, প্রত্যেকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান সমান হবে। তাহলে আই এর মান, রোধের মান যাই হোক না কেন, তাহলে এই আই এর জন্য এ যদি 80 ভোল্ট শো করে, তাহলে এর রেজিস্ট্যান্সটা কত দেওয়া আছে, তাহলে R2, তাহলে প্রবাহ মাত্রা একই। তাহলে আমার 16 রেজিস্ট্যান্সের জন্য যদি আমার 80 হয়, এর কত আছে, 32 আছে, তাহলে 32-এর জন্য দ্বিগুণ হবে। কারণ এখানে কি হচ্ছে, ভি প্রপোর্শনাল টু আর, যেহেতু আই কনস্ট্যান্ট, ভি প্রপোর্শনাল টু আর। তাহলে বুঝতেই পারছো, তাহলে যেহেতু এর রেজিস্ট্যান্স দ্বিগুণ, তাহলে এর ভোল্টেজও দ্বিগুণ মাপবে। তার মানে V2টা হয়ে যাবে কত বন্ধু, এখানে হবে 2 × 80 ভোল্ট, মানে 160 ভোল্ট। ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলো। আই কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু আর। তাহলে এ ভোল্টেজ শো করছে, এর রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে গেছি ইনফরমেশন থেকে, যে 16 কিলো ওহমের জন্য এ ক্যালকুলেট করছে 80 ভোল্ট। তাহলে এর 32, তাহলে স্বাভাবিকভাবে দ্বিগুণ হবে। কেন না, যেহেতু শ্রেণী সমবায় আই কনস্ট্যান্ট, প্রত্যেকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান সমান, তাহলে ভি প্রপোর্শনাল টু আর। তাহলে রোধ যদি দ্বিগুণ হয়, তাহলে ওর বিভব বৈষম্যটাও দ্বিগুণ হবে, তাহলে এটা হয়ে যাবে কত না 160। এইবার দেখো শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কি, যে প্রতিটা অ্যাপ্লায়েন্সের যে মোট বিভব বৈষম্যগুলো, মানে পৃথক পৃথক যে বিভব বৈষম্য, তাদের সমষ্টির মান এই বর্তনীর বিভব বৈষম্যের সঙ্গে সমান হবে। অর্থাৎ ভি ইকুয়ালস টু হবে V1 প্লাস V2। তাহলে V1টা আছে কত আমার 80 প্লাস 160 ভোল্ট, মানে 240 ভোল্ট। তাহলে আমার মেন লাইনের ভোল্টেজ হয়ে গেল কত, 240। অপশান ডি ইজ কারেক্ট। হলো। এবার হচ্ছে 12। অ্যাকচুয়ালি অঙ্কগুলোকে একটু নিজেদেরকে করার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছ। প্রত্যেকের ক্ষেত্রেই শুরুতে সমস্যা হয়। তোমরা এখন নতুন করছো, তাই তোমাদের একটু সমস্যা হচ্ছে, সিলেবাসটা অনেকটা বেশি। আমি তোমাদেরকে ধরে ধরে করিয়ে দিচ্ছি, জিনিসগুলোকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, তাড়াহুড়ো করছি না। ধরে ধরে নিজেরাও খাতা পেন নিয়ে করো, দেখলে হবে না। শুধু দেখলে মনে হবে যে না ঠিক আছে, আমার ভাবনার সঙ্গে ওটা ম্যাচ করে গেছে, তার মানে ওটা হয়ে গেছে। না, তুমি পরীক্ষার হলে করবে, তাই তোমাকেও নিজেকেই খাতা পেন নিয়ে করতে হবে। আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও, জিনিসটা নিজে করো, দিয়ে মিলিয়ে নাও। আর ভাবনাগুলোকে যত রকমভাবে ভাবা যায় সেগুলোকে চেষ্টা করবে, তাহলেই দেখবে আস্তে আস্তে হবে। নাহলে শুধু যারই তুমি অনলাইন ক্লাস করো বা যাই করো না কেন, নিজে থেকে না করলে হবে না। সুতরাং নিজে খাতা পেন নিয়ে বসো। এবার দেখো 12 প্রবলেমটা বলছে, অনেক কঠিন কোশ্চেন আছে। কঠিন প্রশ্নকে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। কত প্রশ্ন আমি নিজেই করতে পারবো না, আমার পক্ষে করা সম্ভব নয়। সুতরাং আমার যেটা প্রয়োজন সেই জায়গা পর্যন্ত করলেই হবে। আরো বেশি শেখার জন্য আরো অনেক সময় আছে। তাহলে দেখো E1 এটা একটা ব্যাটারি, এটা বি বিন্দু,
এটা R1, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। আচ্ছা, এখানে কারেন্টটা সার্কিটে I3 আছে, তার মানে এখানে কারেন্ট I1, এই কারেন্টটা I1, এই কারেন্টটা সার্কিটে নেই, এটা I3 হবে, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। হলো। তারপরে এদিকে আছে আমার R2 রেজিস্ট্যান্স। জিনিসগুলো একবার ভুলে গেছো, তাই একবার তোমাদের যাতে সহজে মনে করতে পারো জিনিসগুলোকে তাই একটু করিয়ে দিচ্ছে। এটা হচ্ছে E2, এখানে আর একটা সেল আছে E1, E2, E3, এটা কত না E3। এবার দেখো নামগুলো দিয়ে দাও, BCDE, এটা B, এই পয়েন্টটা C, এই পয়েন্টটা D, এই পয়েন্টটা E, BCDE বলছে BCDEB, BCDEB, BCDEB লুপে KVL প্রয়োগ করতে বলেছে। KVL প্রয়োগ করে পাই। দেখো KVLটা কি বলেছে, যে কোনো বদ্ধ পথে বিভব বৈষম্যের টোটাল যে পরিবর্তন সামেশন অফ ডেল ভি, সেটা কত হয়, 0 হয় বর্তনীর যে কোনো বদ্ধ পথে। কারণ তুমি বিভব মানে কি, তুমি যে পয়েন্ট থেকে শুরু করেছিলে আবার তো সেই পয়েন্টেই ফিরে আসছো, তাহলে স্বাভাবিক বিভব পার্থক্য তো 0 হবে এই বদ্ধ পথে। যদি সেটা ওপেন কন্ডিশন হয় তাহলে কিন্তু ডেল ভি হবে না, তখন কিন্তু ডেল ভিটা 0 হবে না। ডেল ভিটা 0 হয় কখন, বদ্ধ পথে। কারণ তুমি এই পয়েন্টের পোটেনশিয়াল ভিবি তুমি এখান থেকে পরিবর্তন করতে করতে আবার সেই পয়েন্টেই ফিরে আসছো। তুমি একটা বাড়ির কোনো একটা ফ্লোরে আছো, ওপরে নিচ ওঠানামা করে আবার সেই ফ্লোরেই ফিরে এসছো, তাহলে তোমার উচ্চতার পার্থক্য কত হবে, 0 হবে। এটাই ঠিক একই রকম ভাবে কেভিএলটাও একই গল্প বলেছে, যে কোনো বদ্ধ পথে মোট যে পরিবর্তন সেটা 0 হবে। কারণ স্বাভাবিক তুমি বদ্ধ পথ মানে বি থেকে শুরু করেছো আবার বি থেকে ফিরে এসছো, বিতেই ফিরে এসেছো, সুতরাং মোট যে বিভবের পরিবর্তন সেটা কিন্তু 0ই হবে। তাহলে দেখো অলরেডি আমরা জানি যে তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে উচ্চ থেকে যখন নিম্ন বিভবে যাবে তাহলে উঁচু জায়গা থেকে তুমি নিচু জায়গার দিকে যাচ্ছ, তাহলে সেখানে কি হবে, বিভবের পার্থক্য সবসময় অন্তিম মাইনাস প্রাথমিক, মানে এটা লোয়ার পোটেনশিয়াল মাইনাস হায়ার পোটেনশিয়াল, তাহলে ডেল ভিটা কি হবে, নেগেটিভ হবে। অর্থাৎ যখন আমি বি থেকে সিতে আসব আমার বিভবের পরিবর্তন হবে আইআর, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু সেটা আইআরটা প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করছে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে। বর্তনীর তড়িৎ প্রবাহ তোমার উপর নির্ভর করবে না। এবার তুমি লুপটাকে কোন পথে নেবে সেটা আলাদা বিষয়, কিন্তু বর্তনীর যে প্রবাহ মাত্রাটা সেটা তুমি কোন পথে কেভিএল প্রয়োগ করছো তার উপরে নির্ভর করছে না। তোমার নেয়া পথ যা খুশি হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা, তার তড়িৎচালক বল, মান, অবস্থান তাদের উপর নির্ভর করবে। বুঝতে পারলে? তাহলে দেখো এ থেকে যখন বিতে, যেহেতু আমাকে বলে দিয়েছে এই পথটা, তাই আমি অন্য কোনো পথ নিচ্ছি না, ওই পথেই নিচ্ছি। তাহলে এ থেকে বিতে যদি প্রথমে যাই তাহলে হায়ার থেকে লোয়ারে যাচ্ছি, মানে বিভব হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে না, আইআর, তার মানে মাইনাস I2R2। ব্যাটারির হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে আগের ক্লাসে হয়েছে, তার মানে কি মাইনাস E2। লোয়ার থেকে হায়ারে যাচ্ছ মানে প্লাস E3। কারেন্ট যেদিকে আসছে তুমি তার উল্টো দিকে যাচ্ছ, মানে লোয়ার থেকে হায়ারে যাচ্ছ, তার মানে ডেল ভিটা পজিটিভ হবে, তার মানে I3R1, I3R1। বুঝতে পারলে? এইটা
ইকুয়ালস টু 0। দেখো দেখি কোনো অপশান আছে কিনা, কিন্তু এটা তো কোনো অপশান দেখতে পাচ্ছি না। তাহলে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই অপশানটা মিলে যাবে। তাহলে অর মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে I2R2 প্লাস E2 মাইনাস E3 মাইনাস I3R1 ইকুয়ালস টু 0 হলো। তার মানে অপশান সি ইজ কারেক্ট হলো। এবার 13 কোশ্চেনটা দেখো। একটা ছোট্ট একটা সার্কিট দেওয়া আছে, একটা ব্যাটারি, তড়িৎ চালক বলের উৎস, একটা রোধ, ওই রোধের তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করার জন্য একটা অ্যামিটার A1, তারপর আর একটা রোধ, ওখানে যে আছে অ্যামিটার সেটা হচ্ছে আমার A2, আর একটা রোধ আছে আমার আর। হলো, এই একটা ছোট্ট সার্কিট। A1 এর মান মানে এর রিডিংটা বলে দিয়েছে কত, A1 এর মান রিডিং বলে দিয়েছে 1.5 অ্যাম্পিয়ার। A2 এর রিডিং বলে দিয়েছে 1.0 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে এই আর এর মধ্য দিয়ে কারেন্ট বের করতে বলেছে। তাহলে বলো কি কারেন্ট হবে? তার মানে আমি যদি এই বিন্দুতে KCL লাগাই, প্রথম সূত্র, কার্শফের প্রথম সূত্র, যদি আমরা এই বিন্দুতে KCL লাগাই, তাহলে ইনপুট কারেন্ট I, এখানে গেল ধরো I2, এটাকে I1 করে দিলাম, তাহলে এটা হচ্ছে I3। তাহলে আমি এ বিন্দুতে যদি KCL লাগাই, প্রথম সূত্র কার্শফের, কি লিখতে পারি? এ বিন্দুতে KCL প্রয়োগ করে পাই, এ বিন্দুতে KCL প্রয়োগ করে পাই, কি পাচ্ছি? ইনপুট কারেন্টকে আমরা পজিটিভ নিচ্ছি, আউটপুট কারেন্টটাকে আমি নেগেটিভ নিচ্ছি। তোমার কাছে যেটা আসছে সেটা ধনাত্মক নিচ্ছি, ওই জাংশন থেকে যখন দূরে চলে যাচ্ছে সেটা নেগেটিভ নিচ্ছি, মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে প্লাস I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু 0। এখানে কার্শফের এই সূত্রটা কি বলেছে না, যে কোনো সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহের মান সামেশন অফ I অ্যাট এনি জাংশন ইকুয়ালস টু 0। আর ক্লোজ লুপের জন্য KVLটা এখানে বলে রেখে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? এবার আমাকে I3 বের করতে বলেছে, তাহলে অর I3 ইকুয়ালস টু I1 মাইনাস I2। I1টা কত না 1.5, I2-র মান কত না 1.0, তাহলে আমার হয়ে গেল কত না 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমার আর রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান হচ্ছে কত? 0.5 অ্যাম্পিয়ার। অপশান এ ইজ কারেক্ট। বলো ক্লিয়ার হয়েছে কিনা? এরপরে 14 অঙ্কটা আছে, এটা 13 অঙ্ক করেছি। হলো, 14 অঙ্কটা দেখো। 14 অঙ্কটা বলেছে 2 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধক দিয়ে একটি ত্রিভুজ গঠন করা হলো, যে কোনো দুটি প্রান্তের মধ্যে তুল্য রোধ। হলো, সমবাহু ত্রিভুজ তৈরি করেছে 2 ওহম রোধ দিয়ে, প্রতিটার মান 2 ওহম।
এটা সমবাহু ত্রিভুজ। ধরো এই বিন্দুটা এ বি সি ত্রিভুজ করা হয়েছে, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম। আমরা যদি কোনো বাইরে থেকে কোনো তড়িৎচালক বলের উৎস বা ব্যাটারি যোগ করি এ ও বি বিন্দুর মধ্যে, তাহলে এ বিন্দুতে যে কারেন্টটা আসবে, কারেন্টটা এই দিকে একটা ভাগ হয়ে যাচ্ছে আর এই দিকে একটা ভাগ হয়ে যাচ্ছে। ধরো এটা I1, এদিকে যাচ্ছে I2, তাহলে এই I2 কারেন্ট আবার এটা দিয়েও যাচ্ছে। তার মানে এই দুটো রোধ, তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কিন্তু I2। তার মানে এই ওপরের দুটো রোধ এরা আছে শ্রেণী সমবায়। আর এ আর বি বিন্দুতে যদি খেয়াল করি, তাহলে এ বিন্দুতে প্রবাহটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যে দুটো বিন্দুর মধ্যে প্রবাহ মাত্রা ভাগ হয় এবং তারপরে মূল প্রবাহ এসে আবার যুক্ত হয়, অর্থাৎ ওই দুটোর পয়েন্টের রেসপেক্টে তাদের বিভব বৈষম্য একই থাকে, তখন তাকে বলা হয় সমান্তরাল সমবায়। তাই এই বর্তনীর যে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, এটা হয়ে যাবে, এটা শ্রেণীতে তোমার এরা দুজন শ্রেণীতে আছে, তার সঙ্গে এটা সমান্তরালে আছে, তো তার মানে 2 গুণফল বাই যোগফল, 2 + 2, এটা গুণফল বাই যোগফল, মানে 2 + 2 + 2। এই 2 + 2টাকে একসঙ্গে আমরা শ্রেণী সমবায় করেছি। তাহলে উপরে হয়ে গেল আমার 8 আর নিচে 6 ওহম, তার মানে 4/3 ওহম। তাহলে অপশন বি ইজ কারেক্ট। এবার 15 কোশ্চেনটা দেখো। একটি পোটেনশিওমিটার, এটা আমি আগেও বলেছি, দেখো একই রকম প্রচুর যে নতুন নতুন ধারণা থেকে প্রশ্ন আসছে এরকম ব্যাপারটা কিন্তু নয়। অঙ্ক অনেক হতে পারে, আমাদের বুঝতে হবে যে ওখানে আমরা কোন কোন থিওরিগুলোকে আমরা প্রয়োগ করছি। তাহলেই তোমরা হলে কিন্তু যেরকম খুশি প্রশ্ন আসুক তোমরা নামিয়ে আসতে পারবে। আজকের ক্লাসটা করার পর আমি আরও কিছু যে টাইপের প্রশ্ন যেগুলো বোর্ডে আসার মতো সেগুলো আমি করে দেবো। কিন্তু মোটামুটি দেখো প্রশ্ন টাইপগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে, সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে, ধারণাগুলো কিন্তু নির্দিষ্ট, যে প্রচুর ভার্সেটাইল প্রবলেম আসছে ব্যাপারটা এরকম না। পোটেনশিওমিটার আর ভোল্টমিটার, এটা তো একটা প্রশ্ন আসা উচিত। পোটেনশিওমিটার আগের দিনই করেছিলাম যে সেই অবস্থাতেই পোটেনশিওমিটার অজানা কোষে তড়িৎচালক বল, বর্তনীর একটা কমপ্লিকেটেড সার্কিটের যে কোনো দুটো বিন্দুর বিভব বৈষম্য, লাস্ট অঙ্কটা করেছিলাম, নির্ণয় করতে পারে সেই অবস্থায় যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান 0। অর্থাৎ পোটেনশিওমিটার কিন্তু কোনো অবস্থাতেই বাইরের বর্তনী থেকে তড়িৎ প্রবাহ নেয় না। তার নিজস্ব যে চালক কোষ আছে, সেই চালক কোষের সাহায্যে যে ভোল্টেজ গ্রেডিয়েন্ট বিভব, তার যে তারের দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে যে বিভব পার্থক্য তৈরি করে, সেটা কিন্তু পুরোটাই নিজের তড়িৎ প্রবাহ মাত্রার জন্য। বাইরের কোনো ব্যাটারি যাই থাকুক না কেন, পোটেনশিওমিটারের যে ভেতরের যে সার্কিটটা, প্রতিমিত অবস্থায়, তার নিস্পন্দ অবস্থায় বাইরের বর্তনীর থেকে সে কোনো কারেন্ট নেবে না, তবেই তো আইজির মান 0 হয়, তাই তো? সুতরাং যেটা ভোল্টমিটার পারে না, কারণ ভোল্টমিটারকে আমরা যেভাবেই যোগ করি না কেন, তার গঠনটা যাই করি না কেন, সে মূল বর্তনী থেকে কম হোক বা কিছুটা বেশি হোক তড়িৎ প্রবাহ মাত্রা নেবেই। আর মানে সে নিজেই পরিমাপ করতে গিয়ে যদি কারেন্টকে কমিয়ে দেয় রোধকের মধ্য দিয়ে, তাহলে নিশ্চয়ই সেখানে নিখুঁত মান না অ্যামিটারে পাওয়া যাবে না ভোল্টমিটারে পাওয়া যাবে। মানে না প্রবাহ মাত্রা নিখুঁতভাবে পাওয়া যাবে, না বিভব পার্থক্য নিখুঁতভাবে পাওয়া যাবে। ভোল্টমিটারটাকে তুলে নিলেই সার্কিটের প্রবাহের মান, ওই রোধের বিভব পার্থক্য সব চেঞ্জ হয়ে যাবে। এটাই তো পার্থক্য ছিল, এটাই তো ভোল্টমিটারের ডিসঅ্যাডভান্টেজ। আর পোটেনশিওমিটার কি করে না, প্রতিমিত অবস্থায় সে এক্সটার্নাল সার্কিট থেকে কখনো কোনো কারেন্ট নেবে না। বোঝা গেল? তাহলে 15টা বি, এটা আমি আর বলছি না, 15টা বি হবে। এবার 16টা বলছে একটা হুইস্টন ব্রিজ। দেখো আবার সেই হুইস্টন ব্রিজটাই এসছে, যে প্রচুর ঘুরিয়ে
প্রশ্ন দিচ্ছে এরকম না, পি কিউ আর এবং এস এর যে অবস্থান, এটাকে আমরা বলি পি, এটাকে বলি কিউ, এটাকে বলি আর। এস এর যে অবস্থান, সেখানে দুটো রোধকে সমান্তরাল সমবায়ে লাগিয়ে দিয়ে, চতুর্থ বাহুতে দুটো রোধ আছে, সমান্তরাল সমবায় S1 S2। এখানে আমরা লাগিয়ে দিই ব্যাটারি, এক্সটার্নাল সোর্স। এটা কিসের প্রশ্ন দিয়েছে? হুইস্টন ব্রিজ, এটাই হয়। আর বাকি দুটোর মধ্যে আমরা লাগিয়ে দিই গ্যালভানোমিটার। হলো। আর আমরা জানি যে প্রতিমিত অবস্থায় পোটেনশিওমিটারে আমরা, তারও একটা শর্ত আছে, আর হুইস্টন ব্রিজেরও শর্ত যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যেন কোনো তড়িৎ প্রবাহ না হয়। ওই অবস্থাকে তার প্রতিমিত অবস্থা বলা হয়, কারণ তখন এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব সমান হয়ে যায়। এ বি সি ডি, এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 0 হয়, এই অবস্থাকে বলা হয় তার প্রতিমিত অবস্থা। প্রতিমিত অবস্থা। এই প্রতিমিত অবস্থা, যে অবস্থায়, কেন ওই অবস্থাটা হচ্ছে না, এদের রোধের বন্টনটা এমনভাবে আছে যে প্রতিমিত অবস্থাটা 0 হয়। কেন 0 হয় তার কারণটা কি না, ভিসি এবং ভিডি এটা সমান হয়ে যায়। যেহেতু ব্যাটারিটা এই বিন্দুর সঙ্গে আছে, মানে এতে সার্কিটের পোটেনশিয়ালটা হবে ভিএ গ্রেটার দেন ভিসি ইকুয়ালস টু ভিডি গ্রেটার দেন ভিবি। ভিবিটা নেগেটিভের সঙ্গে আছে সব থেকে কম, ঠিক তাই তো? তাহলে এবার বলছে তৌল অবস্থা শর্ত নির্ণয় করো। তাহলে এই অবস্থায় আমরা প্রুভ করেছি কেসিএল এবং কেভিএল লাগিয়ে। সেটা কি ছিল না, পি বাই কিউ সমান আর বাই এস। দেখো একই আছে, কিচ্ছু চেঞ্জ করেনি, শুধু এসটা দুটো রোধ করে দিয়েছে। শুধু S1 S2 সমান্তরাল সমবায়ে থাকলে তাদের তুল্য রোধের মান কত হবে শুধু এইটুকু জানতে চেয়েছে, আর কি কিছুই নেই। এস এর জায়গায় মান বসাও, তুল্য রোধ দুটো গুণফল বাই যোগফল, মানে S1 S2 বাই S1 প্লাস S2। তার মানে এটা উপরে চলে যাবে, তার মানে R ইন্টু S1 প্লাস S2 বাই S1 S2। তাহলে দেখো দেখি, পি বাই কিউ সমান আর ইন্টু S1 প্লাস S2 S1 S2। এটা আমার হচ্ছে অপশান ডি ইজ কারেক্ট। হলো। এর পরের স্কুল বোলপুর গার্লস হাই স্কুল, মডেল সেট 6 এর 9 দাগের প্রশ্নটা একটু করছি। এটা আমরা চলে এসেছি নেক্সট মডেল সেট, হ্যাঁ 6 নম্বর মডেল সেটে চলে এসেছি, বোলপুর গার্লস হাই স্কুল। আমি যে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি আর একটা ক্লাস করব, সেখানে হয়তো গোটা 8-10 প্রবলেম দেবো, এর মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকবে, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো। তাহলে 9 দাগের স্কুলে দেখো, হলো, এটা এক্স, এটা ওয়াই, এটা পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। প্রত্যেকে রোধ 3 ওহম করে, বর্তনীর যে প্রতিটা রোধ আছে সেটা সব 3 ওহম করে। আমাকে কোশ্চেনে বলেছে এক্স ওয়াই ও পি কিউ এর মধ্যে তুল্য রোধ। তাহলে এক্স ওয়াইটাকে বের করো। ধরো এক্স ওয়াই এর মধ্যে কোনো ব্যাটারি লাগিয়েছো, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা গেল, এদিকে একটা ভাগ হলো, এদিকে একটা ভাগ হলো। ধরো আই প্রবাহ গেল, এদিকে চলে গেল I1, এদিকে চলে গেল I2,
প্রবাহ মাত্রা ভাগ হচ্ছে মানেই আবার তারা একটা পয়েন্টে এসে জুড়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো যে পয়েন্টে ভাগ হচ্ছে এবং যে পয়েন্টে গিয়ে তারা গিয়ে মিট করছে, সাধারণত সেই জায়গাগুলো সবসময় বেশিরভাগ সেগুলো সমান্তরাল সমবায়ী হয়। কখনো কখনো বিভব দিয়ে আমাদের একটা দুটো কেসে একটু অন্যরকম ভাবতে হয়, নাহলে সার্কিটগুলোর ক্ষেত্রে যে দুটো বিন্দুর মধ্যে প্রবাহ ভাগ হচ্ছে এবং যে পয়েন্টে গিয়ে তারা আবার মিট করছে, সেই দুটো পয়েন্টের রেসপেক্টে বাকি যে যাদের মধ্যে ভাগ হলো তারা সমান্তরাল সমবায় হয়ে যাবে, বুঝলে? তাহলে এই আবার I1 I2 যোগ হয়ে সার্কিটে আই হলো। আমি ধরলাম যে এই বিন্দুর বিভব Vx গ্রেটার দেন Vy, এই বিভবটা আমরা এক্সটার্নালি তৈরি করেছি, হলো? তার তথ্য জানার প্রয়োজন নেই, আমি শুধু কারেন্টের অভিমুখটা নেব বলে এইভাবে ভেবেছি। তাহলে দেখো, তাহলে আমরা শুরুটা কোন জায়গা থেকে করবো? তাহলে এই জায়গা থেকে আমাকে শুরু করতে হবে, কারণ এখান থেকে গিয়ে তাহলে এই যে তিনটে রোধ, এই তিনটা রোধকে কমিয়ে একটা রোধে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এইখানেও I1, এখানেও I1, তার মানে এরা দুজন হচ্ছে শ্রেণী সমবায়। তার এই শ্রেণী সমবায়, তার পরের যে ছবিটা সেটা কি হবে না, এটা যেরকম এরকম আছে, তাহলে এখানে দুটো পার্ট হয়ে যাচ্ছে, কিরকম? তারা সমান্তরাল। তাহলে 3 আর 3, এটা হয়ে গেল 6 ওহম, আর এইটা হয়ে গেল 3 ওহম, ব্যাস XY। তাহলে 3 আর 6 তারা আছে সমান্তরাল সমবায়। তাহলে তুল্য রোধের মান তাহলে কত হবে? 6 গুণিত 3 বাই 6 প্লাস 3, মানে 2 ওহম। তার মানে পরের বর্তনীটা হয়ে যাচ্ছে তিনটে রোধ হয়ে যাচ্ছে, এইরা সবাই মিলে একটা হয়ে গেল, আর এ এখনো পড়ে আছে। এটা X, এটা Y, এটা 3 ওহম, এটা হয়ে গেছে 2 ওহম যে তুল্য রোধ, আর এটা হচ্ছে আমার 3 ওহম। তাহলে এরা প্রবাহ মাত্রাটা, পুরো প্রবাহটাই এখন এদের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে যে I ছিল এটাতেও I, আর তো যাওয়ার জায়গা নেই, প্রবাহ এটাও I। এখানে প্রবাহটা ভাগ হচ্ছিল, এখানে I যাচ্ছিল, এখানে প্রবাহটা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে I2, এদিকে হচ্ছে আমার I1, আবার এখানে I হচ্ছে। কে ক্লিয়ার? একদম আস্তে আস্তে দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এরা শ্রেণী সমবায় আছে, তাহলে 3, 3, 6, 2, 8, তার মানে একটাই রোধ হয়ে যাবে XY বিন্দুর মধ্যে, সেটা কত না RXY। তুল্য রোধটাকে যদি আমি RXY দিয়ে রিনোট করি, সেটা হয়ে যাচ্ছে 8 ওহম। কে ক্লিয়ার হয়েছে? এবার বলেছে PQর মধ্যে, PQর মধ্যে ব্যাপারটা কি না, P যদি আমার হাই পোটেনশিয়াল, Q যদি এখানে তুমি ব্যাটারি কানেক্ট করো, খেয়াল করো এই দিকে এটা তো ওপেন সার্কিট, মানে X আর Y এদিকে তো তড়িৎ প্রবাহ যদি এসেও থাকে, যখন PQ এর সাপেক্ষে করছি তখন এদিকে একটা কারেন্ট গেল, এদিকে কারেন্ট গেল, তুমি ভাবলে এদিকে একটা কারেন্ট যাচ্ছে, কিন্তু কারেন্টটা যাবে তার কখন যেতে পারবে? যদি আবার সেই পয়েন্টে ফিরে আসতে পারে, যদি আবার সেই পয়েন্টে ফিরে আসতে পারে বা কোনো নিম্ন বিভবে যেতে পারে। এখানে কারেন্টটা এদিকে আসতে পারবে না কেন? এদিকে ওপেন সার্কিট আছে, মানে ওদিকে রোধের মান অসীম, রোধ যেতে পারবে না। তার মানে যখন তুমি পি আর কিউর সাপেক্ষে ভাববে, যেহেতু এটা মুক্ত বর্তনী হয়ে যাচ্ছে, পি দিয়ে কারেন্ট ইন করছে আর কিউ দিয়ে আউট করছে, তাহলে তখন এই রোধটা আর এই রোধটার বর্তনীতে কোনো ভূমিকা থাকবে না। তখন শুধু কি হবে না, এরা দুজন শ্রেণী, তার সঙ্গে এটা সমান্তরাল। তার মানে ওই অবস্থায় আমরা বলতে পারি যে আর পি কিউ কি হবে, তাহলে 3, 3, 6, তার সঙ্গে এটা, তার মানে এটা কত হয়েছিল? 2 হয়েছিল তো মনে হয়, হ্যাঁ 2 ওহম হয়েছিল। কেন আর পি কিউটা 2 ওহম হলো বোঝা গেছে? কারণ তুমি পি আর কিউর মধ্যে তুল্যরোধ, মানে ওই দুটো বিন্দুর মধ্যে তুমি ব্যাটারিকে যোগ করবে। ব্যাটারি থেকে কারেন্ট এদিকে আসতে চায়, কারেন্ট সব দিকেই যেতে চাইবে, কিন্তু এদিকে কি কারেন্ট পথ নেই, যাওয়ার মতো
সম্পন্ন নেই পথটাকে সে কমপ্লিট করতে পারবে না। তাই এটা আমরা বলতে পারি এই দিকে রোধের মান অসীম, এটা ওপেন সার্কিট, মুক্ত বর্তনী, তাই ওই অভিমুখে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। তাই তড়িৎ প্রবাহ এদিকে আসবে এবং এটা এখানে আসবে, এটা আবার এদিকেও আসবে না, কারণ এদিকে তো রেজিস্ট্যান্স নেই, সার্কিট কমপ্লিট হচ্ছে না, ইনকমপ্লিট সার্কিট। তাই কারেন্ট এদিকে আসবে, এদিক দিয়ে আউট হয়ে চলে যাবে। তাই এই তিনটে রোধ, তখন 5টা রোধ থাকা সত্ত্বেও বর্তনীতে 3টা রোধই ভূমিকা পালন করবে। তাই ওই অবস্থায় তুল্য রোধের মান আমরা এখানে ক্যালকুলেশন করেছিলাম 2 ওহম। তাহলে অনুপাতটা বুঝতেই পারছো, তাহলে কি হবে অনুপাতটা, তাহলে হচ্ছে একটা 8 ওহম, এখানে 8 ওহম হয়ে গেল, এটা হয়ে গেল 2 ওহম। তার মানে অপশান কি সি ইজ কারেক্ট হলো। তারপরের প্রশ্নটা একটা ভালো কোশ্চেন আছে, দেখো 10-এর কোশ্চেনটা। এটা একটু ভালো করে বোঝো। ওয়াই অক্ষে ভোল্টেজ, এক্স অক্ষে উষ্ণতা। না, এক্স অক্ষে হচ্ছে ভিআই গ্রাফ দিয়েছে, এটার দিকে ভোল্টেজ, বাট উষ্ণতা এটা সরল রেখা, দুটো ভিন্ন উষ্ণতা। যদি আমাকে বলতো যে কার রোধ বেশি, এটা ধরো T1, এটা T2, যদি বলতো যে কোনটার ক্ষেত্রে রোধের মান বেশি, স্বাভাবিকভাবে বুঝতে পারছো ভিআই গ্রাফ তার যে নতি এম সমান ট্যান থিটা রোধকে নির্দেশ করে। হ্যালো, তাহলে এই কোণটা আমার থিটা, এটার ক্ষেত্রে এই কোণটা থিটা, তাহলে এর জন্য নতির মানে কোনটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যালো, তাহলে আমার প্রথম উষ্ণতার ক্ষেত্রে মানে T1 উষ্ণতায় তার যে রোধ, T1 উষ্ণতায় তার রোধ মানে R1 সমান ট্যান থিটা, আর T2 উষ্ণতায় রোধ কত হচ্ছে R2 সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। বোঝা গেল? আমার কোশ্চেনটা বলেছে যে T2 মাইনাস T1 সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে, মানে সমানুপাতিকটা হবে কার সঙ্গে। হলো, তাহলে আবার আমরা জানি কোনো পরিবাহী রোধ তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, মানে আমি বলতে চাইছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার রোধ ধরে নাও কত, মানে R0 ধরে নাও, তাহলে আমরা বলতে পারি R1 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি, আলফা T1, এবং R2 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা T2। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, বিয়োগ করে দাও, R1 মাইনাস R2 সমান R0 কেটে যাবে, আলফা T1 মাইনাস আলফা T2। তার মানে আমরা বলতে পারি যে T2 মাইনাস T1 সমান R2 মাইনাস R1 বাই আলফা, মানে 1 বাই আলফা। হলো, তাহলে 1 বাই আলফা R2 মানে কট থিটা মাইনাস ট্যান থিটা, 1 বাই আলফা
কস থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা হলো 1/α কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই উপর নিচেটা 2 দিয়ে গুণ করে দিই 2 সাইন থিটা কস থিটা। এটাকে লিখতে পারো আলফা মানে 2/α কস 2 থিটা বাই সাইন 2 থিটা সমান 2/α ইন্টু কট 2 থিটা। আমাকে জাস্ট নেচারটা জানতে চেয়েছে, বুঝতে পেরেছো? তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে T2 মাইনাস T1 তাহলে কার সঙ্গে সমানুপাতিক হলো? অতএব T2 মাইনাস T1 এটা সমানুপাতিক হচ্ছে কট 2 থিটার সঙ্গে সমানুপাতিক হচ্ছে। সুতরাং অপশন ডি কারেক্ট। ক্যালকুলেশনটা দেখে নাও। বোঝা গেছে নিশ্চয়ই ক্যালকুলেশনটা, সমস্যা কিছু নেই। এবার দেখো 11 দাগের কোশ্চেনটা। দুটি রোধ শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে আছে, তাদের তুল্য রোধের মান 11। দুটো রোধ ধরে নাও যে তাদের রোধ হচ্ছে R1 ও R2। আমি ধরে নিলাম তাদের রোধের মান R1 এবং R2। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ মানে S সমান হবে R1 প্লাস R2, আর P সমান মানে সমান্তরাল সমবায়ে P সমান তাহলে গুণফল বাই যোগফল মানে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এটা আমি লিখলাম। আর কি শর্ত দেওয়া আছে না, এস ইকুয়ালস টু কি দেওয়া আছে না এনপি, তার মানে এস ইকুয়ালস টু এনপি, এদের মান বসাও। তাহলে অতএব R1 প্লাস R2 সমান এন ইন্টু R1 R2 বাই R1 প্লাস R2 হলো। তাহলে এখান থেকে লিখতে পারি এন ইকুয়ালস টু R1 প্লাস R2 এর হোল স্কোয়ার বাই R1 R2। তাহলে এটাকে লেখা যায় R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার প্লাস 4 R1 R2 বাই R1 R2 হলো। এটাকে ভাগ করে দাও তো, আলাদা করে দাও, সমান R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার বাই R1 R2 প্লাস 4 হলো। তাহলে দেখো এন এর মানটা R1 মাইনাস R2 বর্গের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, মানে নির্ভর, এটা 4 কনস্ট্যান্ট, তাহলে তার উপর নির্ভর করছে। তাহলে এন এর সর্বনিম্ন মান তখন হবে যখন এই বর্গ রাশিটার মান সর্বনিম্ন হবে। তাহলে বর্গ রাশির সর্বনিম্ন মান কত হয়? 0। তার মানে বর্গ রাশির সর্বনিম্ন মান মানে R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার, এটা যদি 0 হয় তার মানে কোন শর্তে হচ্ছে না R1 সমান R2। আমি ধরে নিয়েছিলাম তাদের রোধের মান আলাদা, কিন্তু এন এর মান সর্বনিম্ন হচ্ছে যখন, তখন R1 সমান R2। এটাও একটা কেউ অপশান দিতে পারতো, দেয়নি এখানে। আর যে সর্বনিম্ন মান কত হবে না 4 হলো। তাহলে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত হবে না 4 হবে। কেন? এই যে ক্যালকুলেশনটা দেখো, তাহলে আমার এই বর্গ রাশিটা সর্বনিম্ন মান কত হতে পারে? 0 হতে পারে। 4 তো কনস্ট্যান্ট আলাদা হয়ে গেছে, তার মানে এন এর সর্বনিম্ন মান 4। এবং সর্বনিম্ন মান কখন হবে? যখন বর্গ রাশিটার মান 0 হবে, তার মানে R1 সমান R2 হবে। হলো।
এবার মোবিলিটি বা সচলতা, নিশ্চয়ই পড়েছো এটা, সেই মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ, ওই ধারণায় তোমার ভিডি সমান মিউ ইন্টু ই, বিচলন বেগ সমান সচলতা ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওই জায়গা থেকে এই এককটা বের করে নিতে পারো। ভিডি সমান মিউ ইন্টু ই, এটাই ছিল মিউ এর সম্পর্ক। তার মানে ভিডি বাই ই, বুঝতে পারলে? তার মানে ভিডিটা হলো মিটার সেকেন্ড ইনভার্স, আর এটা হচ্ছে ভোল্ট ইলেকট্রিক ফিল্ড, ভোল্ট মিটার ইনভার্স। তার মানে ভোল্ট ইনভার্স মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। তাই তো? তার মানে মিটার স্কোয়ারটা আগে আছে, তার মানে মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স, মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা কোনটা? না অপশান বি হলো। এই এককগুলো থাকতে পারে। এবার হচ্ছে কারশফের সূত্রাবলী রৈখিক অরৈখিক, মানে বুঝতে পেরেছো, যে কোনো বদ্ধপথ, বদ্ধপথ মানেই তো সেটা অরৈখিক হবে। কারশফের যে কেভিএল সূত্র, সেটা কি সবসময় সরল রৈখিক পথে হবে? ব্যাপারটা কিন্তু আমরা ভেবে দেখিনি যে এইভাবেও প্রশ্ন হতে পারে। এটাও একটা প্রশ্ন যে কারশফের রৈখিক আর অরৈখিক কথাটার মানে কি? একটা সেই সার্কিটটাকে কি শুধু সরল রেখা বরাবর হতে হবে? যদি সেটা অরৈখিক হয়, যদি সেটা বক্রপথ হয়, তাহলে কি সেখানে কেভিএলটা কাজ করবে না? অবশ্যই দুটোতেই কাজ করবে। তাহলে অপশান সি হবে। ঠিক আছে। আর 14টা তো আমরা আগেই করেছি, এটা বাদ দাও। আর এখানে বলেছে কোনো একটি তড়িৎ বহনকারী পরিবাহীর প্রবাহ ঘনত্ব এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত, এটা ওহমের সূত্রের ভেক্টর রূপ। ভালো প্রশ্ন দিয়েছে দেখো। এই ধরনের ছোটখাটো প্রশ্নগুলোকেও কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে জে ইকুয়ালস টু সিগমা ই, ওহমের সূত্রের ভেক্টর রূপ, যেটাকে আমরা কি বলি না তড়িৎ প্রবাহ ঘনত্ব। এটা কি? তড়িৎ প্রবাহ ঘনত্ব। এটাকে কি বলি? পরিবাহিতাঙ্ক। এটাকে কি বলি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এবার বলো, তাহলে কি হতে পারে? তাহলে অতএব সিগমা ইকুয়ালস টু জে বাই ই, তার মানে পরিবাহিতাঙ্ক হচ্ছে। সো অপশান ডি ইজ কারেক্ট হলো। আর মিটার বীজের ক্ষেত্রে একই অঙ্ক। সুতরাং বলেছে দেখো, মিটার বীজ মানে হুইস্টন বীজের প্রতিমিত অবস্থা শর্তই কাজে লাগছে। শুধু মিটার বীজের পার্থক্য কি না মোট যে তারের দৈর্ঘ্য। দেখো ছবিটা একবার আমি এঁকে দিচ্ছি তোমার আরেকবার। একটা মিটার ব্রিজ, বাম ফাঁকে 47, ডান ফাঁকে, তাহলে এদিকে একটা রেজিস্ট্যান্স বক্স, এদিকে একটা রেজিস্ট্যান্স বক্স। তাহলে এটা একটা 1 মিটার লম্বা। হলো। এটা যদি x ইকুয়ালস টু 0 হয়, এইটা হয় x ইকুয়ালস টু 100। এখানে থাকে একটা গ্যালভানোমিটার। তাহলে এইটাকে আমরা বলি P, এটাকে আমরা বলি Q, এটাকে R বলে চিহ্নিত করি, এটাকে আমরা S বলি। এইবার বলেছে দেখো, বাম দিকে দিয়েছে মানে R এর মান, এই R এর মানটা কত বলে দিয়েছে না 47 ওহম। S এর জায়গায় ডান দিকে আর রোধ যুক্ত করো, মানে এস এর যে এসটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে সিম্বল PQRS। আমরা এটা হুইস্টন বীজের ওই রোধগুলোকে এই মান দিয়ে চিহ্নিত করেছি, এগুলো চলরাশি। এবার নির্দিষ্ট কোনো পরীক্ষার ক্ষেত্রে সের মান পরিবর্তিত হতে পারে। তাহলে এক্ষেত্রে আমার এস এর মানটা কত না আর, এস এর মানটা আর। বলেছে বিক্ষেপ আমরা পাচ্ছি, মানে নাল পয়েন্ট পাচ্ছি কোথায়, মানে IG ইকুয়ালস টু 0। এখানে কোনো তড়িৎ প্রবাহ পাচ্ছি না এখানে, যখন এক্স এর মান কত বলেছে না 20। ভাবো,
তার মানে এই দিকটা আর এই দিকটা, তার মানে এটা যদি 20 হয় তাহলে এই দিকটা কত হবে? 80, এদিকটা হবে 80। তাহলে পি এর মান হয়ে যাবে কত না 20 ইন্টু রো, তার একক দৈর্ঘ্যে রোধকে আমরা রো ধরে নিয়েছি। এটা এমনি হয়ে যায়, তার মানে এটা বাই এটা সমান এটা বাই এটা অনুপাত। তার মানে এর আর এর অনুপাত কত? 4 গুণ। তার মানে এটা কত হবে? 4 গুণ হবে। সেটা আমি দেখাচ্ছি, তবু একটু তোমাদের ভালো লাগবে। 80 রো। তাহলে এখানে কিউ বাই পি এর মান কত হচ্ছে? 4। তার মানে এটা যদি 4 গুণ হয় তাহলে এই যে এস এর মানটা সেটা এর 4 গুণ হবে। তার মানে এর কত হবে? 47, 4 7 28, 18, 188 ওহম হলো। দেখো, মোটামুটি 6টা স্কুল আমরা করলাম, ম্যাক্সিমাম টাইপের প্রশ্নগুলো করা হয়ে গেছে। আমি ভালো করে অঙ্কগুলো দেখে নিই, আর যে কিছু ধরনের যদি প্রশ্ন থাকে সেটা আমি করে দেবো। তাহলেই কিন্তু এই অঙ্কগুলোকে ভালো করে যদি একটু ধরে ধরে নিজেরা প্র্যাকটিস করতে পারো, আশা করছি প্রশ্ন তো সেরকম কঠিন হবে না, তোমরা নিজেরাই নামাতে পারবে। ওকে, আজকে এখান পর্যন্ত, টাটা।